শুভেচ্ছা বাঙালিয়ানা সাইনের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাক বদলের সুর। 2026 সালে পুরোপুরি বদলে যেতে পারে অঞ্চলটির রাজনীতির ভবিষ্যৎ। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। এক অস্থির এবং ঘটনাবহুল বছর পেরিয়ে দক্ষিণ এশিয়া 2026 সালে অপেক্ষাকৃত স্থিতিশীলতার আশায় প্রবেশ করেছে। তবে বৈশ্বিক রাজনীতির অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি নিয়ে নতুন বছরে পা রাখল এই অঞ্চল। রাজনৈতিক অস্থিতিশীলতা, ঋণ সংকট এবং পরাশক্তিগুলোর কৌশলগত দ্বন্দ্ব সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার সামনে চ্যালেঞ্জ কম নয়। বিশ্লেষকদের মতে নতুন বছরে এমন কিছু ঘটনা এবং প্রবণতা রয়েছে যা শুধু 2026 সাল নয়, বরং দীর্ঘমেয়াদে দক্ষিণ এশিয়ার গতিপথ নির্ধারণ করে দিতে পারে। 2026 সালের শুরুতেই বাংলাদেশ ও নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এই দুই দেশেই এটি হবে সাম্প্রতিক গণ আন্দোলনের পর প্রথম ভোট। বাংলাদেশে শেখ হাসিনা এবং নেপালে কেপি শর্মা ওলির পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় এই নির্বাচনকে দেখা হচ্ছে গণতন্ত্র পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। 2025 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমিত সংঘাত এবং আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। 2026 সালেও পাকিস্তানের জন্য এই দুই সীমান্ত বড় ঝুঁকি হয়ে থাকতে পারে। বিশ্বব্যাংকের মতে মালদ্বীপ রয়েছে উচ্চ ঋণ ঝুঁকির মুখে। বৈদেশিক মুদ্রার সংকট, সীমিত অর্থায়ন এবং বড় অঙ্কের ঋণ পরিশোধের চাপ, বিশেষ করে চীনের কাছ থেকে নেওয়া ঋণের কারণে দেশটির অর্থনীতি নড়বড়ে অবস্থায় রয়েছে। আগামী বছরে দেশটির সরকারি ঋণ জিডিপির প্রায় 135% পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন নীতি 2026 সালে দক্ষিণ এশিয়ার জন্য বড় প্রভাব ফেলতে পারে। এখনো ওয়াশিংটনের বেইজিং নীতি স্পষ্ট নয়। একদিকে প্রতিযোগিতা, অন্যদিকে সহযোগিতার বার্তা দিচ্ছেন ট্রাম্প। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে 23 জানুয়ারি শনিবার স্থানীয় সময় ভোরে বিকট শব্দ, যুদ্ধ বিমানের আওয়াজ শোনা গেছে। একই সঙ্গে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শহরের দক্ষিণ অংশে একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে কারাকাস জুড়ে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের সঠিক কারণ বা নির্দিষ্ট অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। রয়টার্স ভিডিওগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দাবি করেছেন ভেনেজুয়েলা আক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ঠিক এই মুহূর্তে তারা কারাকাসে বোমা হামলা চালাচ্ছে, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে। দেশে গত 1 বছরে অবৈধ আগ্নেয়াস্ত্রে খুনোখুনির ঘটনা বেড়েছে। ওই সময়ের মধ্যে রাজনৈতিক সহিংসতায় 2.5 শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গুলিবদ্ধ হয়, নিহত হয় শতাধিক ব্যক্তি। এসব ঘটনায় জুলাই গণ আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র অবৈধ ব্যবহার রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি এবং পুলিশের স্থাপনা থেকে 5753টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। এর মধ্যে গণভবন থেকে লুট হয়ে যাওয়া স্পেশাল সিকিউরিটি ফোর্সের 32টি অত্যাধুনিক অস্ত্রও রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বেশিরভাগ অস্ত্র উদ্ধার করা হলেও 1335টি অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। 2,57,189টি গুলি এখনো উদ্ধার করা যায়নি। গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ঢুকতে। এর সঙ্গে থানা থেকে লুট হয়ে যাওয়া পুলিশের 13 শতাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া এসব অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে। এসব অস্ত্রে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, দখলবাজি সহ ঠিকাদারি নিয়ন্ত্রণে ব্যবহার করার প্রমাণ রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ রাজধানীর অন্যান্য এলাকায় কিশোর গ্যাং সহ অন্যান্য সন্ত্রাসীদের হাতে এখন আগ্নেয়াস্ত্র রয়েছে।
রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। প্রথমে ঘটনাটি ঘটে জামায়াতে ইসলামের সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে। ওই ঘটনাটির সূত্র ধরে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা পদত্যাগ শুরু করেন। বর্তমানে এই সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে যে কেন্দ্রীয় শহর সারা দেশের এনসিপির পরিচিত মুখগুলোর প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করছেন। আবার দলের শীর্ষ নেতাদের অনেকেই দলের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। শুক্রবার বেশ কয়েকজন এনসিপি নেতার সঙ্গে আলাপকালে জানা যায়, দল থেকে পদত্যাগের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে। দ্রুত সময়ের মধ্যে আরও যারা পদত্যাগ করবেন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। ইতিমধ্যে পদত্যাগ করা শীর্ষ নেতাদের অনেকেই বলছেন যে দলটি জুলাই গণঅভ্যুত্থান তথা ছাত্র জনতার শহীদি রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হলো সেই দলটি জুলাই যোদ্ধা তথা সাধারণ মানুষের সঙ্গে ভাওতাভাজি করছে। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম জানতে চাই। আজকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানের বিরুদ্ধে। 2রা জানুয়ারি দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এমন একটি ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদির এই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি। নিজ বক্তব্যে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে দম্ভ করে স্বীকার করে নেন থানা জ্বালিয়ে দেওয়া এবং এক এসআইকে জীবিত পুড়িয়ে মারার কথা। এমন বক্তব্যের বিষয়ে জানতে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের মোবাইল নম্বরে কল দিলে তিনি রিসিভ করেননি। অভিযোগের বিষয়ে মাহদি হাসান বলেন, আমি রাগান্বিত হয়ে কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে গেছে বক্তব্যটি, পরে আমি বুঝতে পেরেছি। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। ইলন মাস্কের টেসলাকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে চীনা প্রতিষ্ঠান BYD। প্রথমবারের মতো বার্ষিক বিক্রির পরিসংখ্যানে মার্কিন প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে চীনা এই অটোমোবাইল জায়ান্ট। 2রা জানুয়ারি শুক্রবার টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে 2025 সালে বিশ্বজুড়ে তাদের গাড়ি বিক্রি প্রায় 9% কমে 16,40,000টিতে দাঁড়িয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো টেসলার গাড়ি সরবরাহে পতন ঘটল। গত বৃহস্পতিবার BYD জানিয়েছে গত এক বছরে তাদের ব্যাটারি চালিত গাড়ির বিক্রির প্রায় 28% বেড়ে 22,50,000 ছাড়িয়েছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। নিলামে 9,20,00,000 রুপি খরচ করে তাকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজি। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে তাকে বাদ দিয়ে বিকল্প হিসেবে বেছে নিতে ফ্রাঞ্চাইজিকে অনুরোধ করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI। এর আগে মুস্তাফিজকে দলে নেয় KKR এর কর্ণধার বলিউড অভিনেতা শাহরুখ খানকে দেশদ্রোহী উত্তরপ্রদেশ বিজেপির এক নেতা। এছাড়াও দেশটির কয়েকজন তথাকথিত আধ্যাত্মিক গুরু এই ইস্যুতে শাহরুখকে নিশানা বানান। বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।